জিআরই মতো পরীক্ষার জন্য যখন শব্দভাণ্ডার তৈরি করতে বসি তখন একটা জিনিস খুব চোখে পড়ে। মানে অনেক শব্দ আছে যেগুলোকে আমরা ভাবি প্রায় একই রকম। হ্যাঁ, সমার্থক শব্দ হিসেবেই ব্যবহার করে ফেলি। একদম। কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায় যে এদের মধ্যে মানে আকাশ পাতাল তফাত। আমাদের হাতে আজ সেরকমই কিছু শব্দের একটা তালিকা আছে। আর আজকের মিশনটা শুধু শব্দগুলোর অর্থ জানা নয়। না, একদমই না। বরং এটা বোঝা যে কেন এই ছোট ছোট পার্থক্যগুলো এত জরুরি। কারণ আমার মনে হয় নিখুঁতভাবে শব্দ ব্যবহার করতে পারা মানে কিন্তু নিখুঁতভাবে চিন্তা করতে পারা। একদম ঠিক বলেছেন। এটাকে আমি বলি চিন্তার রেজলিউশন বাড়ানো। বাহ! ঠিক যেমন একটা লো রেজলিউশন ছবিতে সবকিছু কেমন ঝাপসা দেখায়, তেমনি ভাষার ওপর দখল কম থাকলে আমাদের চিন্তাভাবনাও ঝাপসা হয়ে যায়। দারুণ তুলনা। তো আজকের আলোচনার লক্ষ্য হল কিছু জোড়া শব্দের মধ্যেকার সেই ঝাপসা ভাবটা কাটানো। আমরা দেখব কিভাবে এই শব্দগুলোকে একে অপরের পাশে রাখলে তাদের আসল চেহারাটা ফুটে ওঠে। ওয়াও! চিন্তার রেজলিউশন বাড়ানো, এই আইডিয়াটা আমার খুব ভালো লাগলো। তাহলে চলুন শুরু করা যাক। এমন একটা জায়গা থেকে শুরু করি যেখানে শব্দের মারপ্যাচ জীবন-মরণ সমস্যা হয়ে দাঁড়াতে পারে। মানে আইন ও অপরাধের জগৎ। খুবই ইন্টারেস্টিং। তো প্রথম শব্দটা হলো রিপ্রোবেট। আমার তো এতদিন ধারণা ছিল এর মানে হলো একজন খুব খারাপ লোক, মানে একজন ভিলেন আর কি। এর চেয়েও বেশি কিছু আছে নাকি? হ্যাঁ, এখানেই তো মজাটা। দেখুন, ভিলেন বা খলনায়ক তো যে কেউ হতে পারে। যে কোনো খারাপ কাজ করলে তাকে ভিলেন বলা যায়। ঠিক। কিন্তু রিপ্রোবেট শব্দটার মধ্যে একটা চূড়ান্ততার ধারণা আছে। মানে এর উৎসটা দেখলে ব্যাপারটা পরিষ্কার হবে। প্রোবেট মানে হল প্রমাণ করা বা পরীক্ষা করা। আচ্ছা। রিপ্রোবেট মানে হল যে সেই পরীক্ষায় ফেল করেছে, এতটাই খারাপভাবে ফেল করেছে যে তার আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা বা প্রবাবিলিটি নেই। ও আচ্ছা আচ্ছা। সে নৈতিকভাবে পুরোপুরি ভ্রষ্ট এবং তার সংশোধনের আশা করাটাই বোকামি। তার মানে একজন ভিলেনের হয়তো চরিত্র বদলানোর একটা সুযোগ থাকতে পারে, কিন্তু রেপ্রোবেট হলো মানে বিয়ন্ড রিডেমশন। এটা তো বেশ গভীর একটা ধারণা। একদম। এই প্রসঙ্গে আর একটা জোড়া শব্দ মনে পড়ছে যা নিয়ে আমি প্রায়ই মানে গোলাপতে পড়ি। রিপিউডিয়েট আর রিফিউট, দুটোই তো কোনো কিছু নাকচ করা বোঝায়, তাই না? আপাতদৃষ্টিতে তাই মনে হয়, কিন্তু তাদের কাজের ধরনটা একদম আলাদা। কিরকম? রিফিউট করার জন্য আপনার হাতে যুক্তি বা প্রমাণ থাকতে হবে। যেমন একজন বিজ্ঞানী তথ্য প্রমাণ দিয়ে একটা ভুল তথ্যকে রিফিউট করেন। এখানে একটা বুদ্ধিবৃত্তিক লড়াই আছে। হুম। অন্যদিকে রিপিউডিয়েট হল সম্পর্ক বা দায় অস্বীকার করা। এর জন্য প্রমাণের দরকার নেই, ঘোষণার দরকার আছে। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, কোনো রাজনৈতিক দল তাদের কোনো নেতার বিতর্কিত মন্তব্যের সাথে সম্পর্ক রিপিউডিয়েট করতে পারে। তারা আসলে বলছে, এই মতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বুঝেছি। তাহলে রিফিউট হলো প্রমাণ দিয়ে ভুল প্রমাণ করা, আর রিপিউডিয়েট হলো সম্পর্ক ছেদ করা। রাইট, সম্পর্ক ছেদ করা। আচ্ছা, আইনের জগতে তো চুক্তি বা আইন বাতিল করারও ব্যাপার থাকে। সেজন্য রিসিন্ট শব্দটা ব্যবহার হয়, তাই না? এটা মনে রাখার একটা মজার উপায় শুনেছিলাম। রিসিজার্স, মানে কাঁচি দিয়ে কেটে বাতিল করে দেওয়া। হ্যাঁ, চমৎকার মনে রাখার কৌশল। আর এই বাতিল করার ধারণার সাথেই আরেকটা শব্দ চলে আসে যা ক্ষমতা বা গুরুত্বের সাথে জড়িত, রেলিগেট। হ্যাঁ, আর অনেকে এটাকে ডেলিগেটের সাথে গুলিয়ে ফেলে। ঠিক। আমার তো প্রথম ধারণা ছিল রেলিগেট মানে হয়তো কাউকে এমন কোনো কাজ ডেলিগেট করা যায় সে করতে চায় না। ব্যাপারটা কি সেরকম কিছু? একেবারেই না, বরং উল্টো। ডেলিগেট করা মানে হলো কাউকে দায়িত্ব দেওয়া, যা সাধারণত একটা ইতিবাচক ব্যাপার। একজন ম্যানেজার তার টিমকে কাজ ডেলিগেট করেন। আচ্ছা। কিন্তু রেলিগেট করা মানে হলো কাউকে গুরুত্বহীন বা নিচু পদে নামিয়ে দেওয়া, এক কথায় পদোন্নতি। ও। যেমন একজন ভালো খেলোয়াড়কে ফর্ম খারাপের জন্য বেঞ্চে রেলিগেট করে দেওয়া হলো। এখানে তার গুরুত্ব কমিয়ে দেওয়া হচ্ছে। তার মানে একটা হলো দায়িত্বের বিস্তার, আরেকটা হলো গুরুত্বের সংকোচন। এবার পরিষ্কার হলো। একদম। এই বিভাগের শেষ শব্দ জোড়াটা নিয়ে কথা বলি। ভিলিফাই আর ডেনিগ্রেট, দুটোই তো কাউকে ছোট করা বা অপমান করা বোঝায়। হ্যাঁ, কিন্তু আক্রমণের তীব্রতায় বেশ পার্থক্য আছে। ডেনিগ্রেট করা মানে হলো কারো সম্মান বা সুনামে কালিমা লেপন করা, তার অর্জনকে ছোট করে দেখানো। এটা একটা সূক্ষ্ম কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া হতে পারে। কিন্তু ভিলিফাই করা হলো সরাসরি কাউকে দানব বা শয়তান হিসেবে চিত্রিত করা। এটা অনেক বেশি আগ্রাসী এবং প্রকাশ্য।
যেমন গণমাধ্যম যখন কোনো ব্যক্তিকে খলনায়ক বানিয়ে দেয় তখন তারা তাকে ভেরিফাই করে। তার মানে ডেনিগ্রেট হলো কারো খ্যাতিতে একটু একটু করে মরচে ধরানোর মতো, ঠিক। আর ভিলিফাই হলো সেটার উপর বুলডোজার চালিয়ে দেওয়া। আজকালকার মিডিয়া দেখলে এই পার্থক্যটা খুব ভালোভাবে বোঝা যায়। একদম ঠিক পয়েন্টে এসছেন। আইনের ভাষার এই যে সূক্ষ্ম মারপ্যাচ, এটা কিন্তু শুধু মানুষের বানানো জগতেই সীমাবদ্ধ নয়। প্রকৃতিতেও তো কত কিছু আছে যা দেখতে একরকম, কিন্তু আসলে তাদের কাজ বা অবস্থা সম্পূর্ণ ভিন্ন। ঠিক তাই। চলুন প্রকৃতির দিকে তাকাই। যেমন ধরুন, নিষ্ক্রিয় অবস্থাকে বোঝাতে ৩টি শব্দ আছে: ডরম্যান্ট, টর্পেড আর ইনার্ট। হ্যাঁ, আমি তো ভাবতাম এই তিনটেই ইনঅ্যাক্টিভের একটু ভালো ইংরেজি আর কি। অনেকেই তাই ভাবে, কিন্তু এদের মধ্যে বেশ সূক্ষ্ম পার্থক্য আছে। কি রকম? ডরম্যান্ট শব্দটা এসছে ল্যাটিন ডরমিরে থেকে, যার মানে ঘুমানো। তাই ডরম্যান্ট মানে এমন এক নিষ্ক্রিয় অবস্থা যা থেকে জেগে ওঠার সম্ভাবনা আছে। যেমন? যেমন একটা সুপ্ত আগ্নেয়গিরি বা শীতকালে একটা বীজ ডরম্যান্ট থাকে। টর্পোর হলো এক ধরনের সাময়িক জড়তা বা অসাড় অবস্থা, যা সাধারণত শারীরিক কারণে হয়। ও আচ্ছা। যেমন প্রচণ্ড শীতে কোনো ভালুক টর্পোরে চলে যায় শক্তি বাঁচানোর জন্য। আর ইনার্ট হল পুরোপুরি প্রতিক্রিয়াহীন অবস্থা। এর কোনো অভ্যন্তরীণ শক্তি নেই নড়াচড়া বা প্রতিক্রিয়া করার। যেমন হিলিয়াম গ্যাস। একদম। হিলিয়াম একটা ইনার্ট গ্যাস, এর জেগে ওঠার কোনো প্রশ্নই নেই। বাহ, একটা হলো ঝমন্ত কিন্তু জাগতে পারে, দ্বিতীয়টা হলো সাময়িক জড়তা, আর তৃতীয়টা হলো স্থায়ী নিষ্ক্রিয়তা। প্রকৃতির সূক্ষ্মতা বোঝার জন্য ভাষারও কতটা সূক্ষ্ম হওয়া প্রয়োজন, এটা তার দারুণ উদাহরণ। ঠিক। প্রকৃতির জগতে আরেকটা প্রক্রিয়া হল ডিসলিউশন বা ভাঙন। এর তো একাধিক অর্থ আছে, তাই না? হ্যাঁ, এর সবচেয়ে সহজ অর্থ হলো ভৌত ভাঙন, যেমন পানিতে চিনি গুলে যাওয়া। কিন্তু জিআরইর মতো পরীক্ষায় এর রূপক অর্থটাই বেশি গুরুত্বপূর্ণ। ডিসলিউশন বলতে কোনো সংগঠন, প্রতিষ্ঠান বা নৈতিক কাঠামোর পতন বা অবক্ষয়কেও বোঝায়। আচ্ছা। যেমন আমরা বলতে পারি দুর্নীতির কারণে রোমান সাম্রাজ্যের ডিসলিউশন ত্বরান্বিত হয়েছিল। এখানে কিন্তু কোনো কিছু পানিতে গুলে যাচ্ছে না, বরং একটা পুরো ব্যবস্থা ভেঙে পড়ছে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। বাক্যের প্রেক্ষাপট না বুঝলে অর্থ ভুল হওয়ার সমূহ সম্ভাবনা। আচ্ছা, প্রকৃতিতে কোনো কিছু নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকাকেও তো একটা বিশেষ শব্দ দিয়ে বোঝানো হয়, এন্ডেমিক। ঠিক। যেমন ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ায় এন্ডেমিক। বা কোনো নির্দিষ্ট রোগ যখন একটি অঞ্চলে স্থায়ীভাবে থেকে যায়, সেটাও এন্ডেমিক। আর অনেকে এটাকে এপিডেমিকের সাথে গুলিয়ে ফেলে। হ্যাঁ। আর এখন তো আমরা প্যান্ডেমিক শব্দটার সাথেও খুব পরিচিত হয়ে গেছি। তাহলে পার্থক্যটা দাঁড়ালো, এন্ডেমিক হলো কোনো নির্দিষ্ট এলাকায় স্থায়ী, এপিডেমিক হলো কোনো জনগোষ্ঠীর মধ্যে রোগের আকস্মিক ব্যাপক বিস্তার। আর প্যান্ডেমিক হলো বিশ্বব্যাপী বিস্তার। একদম। স্থান এবং বিস্তারের মাত্রাই এখানে মূল পার্থক্য। প্রকৃতির এই যে ধীর স্থির অবস্থা বা হঠাৎ পরিবর্তন, এই ধারণাটা কিন্তু সময়ের সাথেও খুব গভীরভাবে জড়িত। কিছু জিনিস টিকে থাকে, কিছু মিলিয়ে যায়, আর এটাই আমাদের পরের আলোচনার বিষয়, সময় ও পরিবর্তন। ইন্টারেস্টিং। আমার সবচেয়ে পছন্দের একটা শব্দজোড়া হল ট্রানজিয়েন্ট এবং এভানেসেন্ট। দুটোই ক্ষণস্থায়ী, কিন্তু আমার কেন জানি মনে হয় এদের মেজাজটা আলাদা। আপনার অনুভূতি একদম সঠিক। এদের মেজাজ আসলেই আলাদা। তাই ট্রানজিয়েন্ট বলতে এমন কিছু বোঝায় যা অস্থায়ী এবং চলমান, যেমন পরিযায়ী শ্রমিক বা কোনো শহরের ট্রানজিয়েন্ট জনসংখ্যা। এর মধ্যে একটা জায়গা বদলের ধারণা আছে। এটা কাব্যিক নয়, বরং বাস্তব। আচ্ছা। কিন্তু এভেনেসেন্টের মধ্যে একটা কাব্যিক বিষণ্ণতা আছে। এটা এমন কিছু যা আমাদের চোখের সামনেই মিলিয়ে যায়, যেমন ভোরের কুয়াশা বা সাবানের ফেনা। ও এর স্থায়িত্ব এতটাই কম যে তাকে ধরে রাখার উপায় নেই। বাহ। একটা হলো চলমান অস্থায়ী, আর অন্যটা হলো মিলিয়ে যাওয়া অস্থায়ী। একটাতে আছে বাস্তবতা, অন্যটাতে সৌন্দর্য আর বিষাদ। ভাষার কি অসাধারণ ক্ষমতা! ঠিক। এই পরিবর্তনের ধারণার বিপরীত দিকেও তো দুটো শব্দ আছে, মিউটেবল এবং ইমিউটেবল। হ্যাঁ, এই দুটো বোঝা খুব সহজ। যা বদলায় তা মিউটেবল। যেমন মানুষের ফ্যাশন বা ভাষা। একদম। আর যা বদলায় না বা বদলানো যায় না তা ইমিউটেবল। যেমন পদার্থবিজ্ঞানের সূত্রগুলোকে ইমিউটেবল বলে ধরে নেওয়া হয়। এই প্রসঙ্গে আরেকটা মজার শব্দ হল প্রিসিপিটেট। এর একটা অর্থ তো বৃষ্টি বা তুষারপাত, কিন্তু আরেকটা অর্থ হল হঠকারী বা তাড়াহুড়ো করে কোনো কিছু করা। হ্যাঁ। আমার এক বন্ধু বলেছিল প্রেসিপিস বা খাড়া পাহাড়ের কিনারার কথা মনে রাখলে এটা ভোলা যায় না। সেখান থেকে যেমন হঠাৎ পতন হয়,
প্রেসিপিটেড সিদ্ধান্ত তেমনই হঠকারী। দারুণ কৌশল। আর এই হঠকারী অর্থেই এটা বেশি ব্যবহৃত হয়। একটা প্রিসিপিটেড সিদ্ধান্ত হলো এমন একটা কাজ যা যথেষ্ট চিন্তাভাবনা ছাড়াই করা হয়েছে। যেমন হুট করে চাকরি ছেড়ে দেওয়া। ঠিক, ওটা একটা প্রিসিপিটেড সিদ্ধান্ত হতে পারে। মজার ব্যাপার হলো একটা প্রিসিপিটেড সিদ্ধান্তই হয়তো কাউকে রিলিগেট করে দেওয়ার কারণ হতে পারে। দেখুন কিভাবে শব্দগুলো একে অপরের সাথে জুড়ে যাচ্ছে। সময় আর পরিবর্তনের মতো বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলেই আমরা কিছু বিমূর্ত ধারণার জগতে ঢুকে পড়ি, যেখানে ঠিক ভুল, বাস্তব অবাস্তবের সীমারেখাগুলো বেশ অস্পষ্ট। আমাদের শেষ পর্বের শব্দগুলো সেরকমই, যেমন প্রেস্টিন আর ইম্ম্যাকুলেট। দুটোই বিশুদ্ধতা বা পরিচ্ছন্নতা বোঝায়, কিন্তু উৎসটা ভিন্ন। আমার ধারণা ইম্ম্যাকুলেট হলো মানুষের হাতে তৈরি নিখুঁত অবস্থা, একটা দাগহীন সাদা শার্ট বা নিখুঁতভাবে সাজানো ঘর। আর প্রিস্টিন হলো প্রকৃতির আদিম অস্পর্শিত সৌন্দর্য, যেমন মানুষের পা না পড়া কোনো জঙ্গল বা সৈকত। আমি কি ঠিক পথে এগোচ্ছি? আপনি একদম ঠিক পথে এগোচ্ছেন। ইম্ম্যাকুলেটের মধ্যে একটা যত্ন আর পরিশ্রমের ধারণা আছে, আর প্রিস্টিনের মধ্যে আছে আনটাচড বা অকলঙ্কিত থাকার ধারণা। ঠিক। আচ্ছা, এই বাস্তব অবাস্তব প্রসঙ্গে একটা ক্লাসিক জুটি হল কুইক্সটিক আর প্র্যাগম্যাটিক। ডন কিহোতের সেই বিখ্যাত চরিত্র, যিনি উইন্ডমিলকে দৈত্য ভেবে যুদ্ধ করতে গিয়েছিলেন। হ্যাঁ। সেখান থেকেই কুইক্সটিক শব্দটা এসেছে। এর মানে হলো চরম আদর্শভাবী কিন্তু অবাস্তব। একজন কুইক্সটিক মানুষ এমন কিছুর জন্য লড়ে যায় যার সফল হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। আচ্ছা। আমার এক ছাত্র একবার একটা বিজনেস প্ল্যানকে কুইক্সটিক বলেছিল। আইডিয়াটা দারুণ ছিল, কিন্তু টাকা বানানোর কোনো বাস্তবসম্মত পথ ছিল না। এর চেয়ে নিখুঁত বর্ণনা আর হয় না। আর এর ঠিক উল্টো মেরুতে আছে প্র্যাগম্যাটিক বা বাস্তববাদী মানুষ, যে স্বপ্ন বা আদর্শের চেয়ে যা করা সম্ভব সেটার উপর বেশি জোর দেয়। একদম। আমাদের জীবনে এই দুই ধরনের চিন্তার দ্বন্দ্ব তো চলতেই থাকে। আচ্ছা, আলোচনার প্রসঙ্গে আর একটা শব্দ খুব কাজে দেয়, ট্যানজেনশিয়াল। জ্যামিতির স্পর্শক বা ট্যানজেন্ট থেকে আসা এই শব্দটা আমার খুব পছন্দের। হ্যাঁ, এর উৎসটা বেশ মজার। স্পর্শক যেমন বৃত্তকে শুধু ছুঁয়ে বেরিয়ে যায়, ভেতরে ঢোকে না, তেমনি একটা ট্যানজেনশিয়াল মন্তব্য মূল আলোচনাকে স্পর্শ করে কিন্তু অন্যদিকে চলে যায়। অনেকেই এটাকে ইররেলেভেন্টের সাথে মিলিয়ে ফেলে। পার্থক্যটা তাহলে কি? ইররেলেভেন্ট মানে তো অপ্রাসঙ্গিক। ট্যানজেনশিয়াল মন্তব্যের সাথে মূল বিষয়ের একটা ক্ষীণ সংযোগ থাকে, কিন্তু সেটা আলোচনাকে এগিয়ে নিয়ে যায় না। যেমন আমরা যদি মুদ্রাস্ফীতি নিয়ে কথা বলতে গিয়ে হঠাৎ টাকার নোটের নকশার ইতিহাস নিয়ে বিস্তারিত বলা শুরু করি, সেটা হবে ট্যানজেনশিয়াল। কিন্তু যদি আমরা হঠাৎ ক্রিকেট খেলা নিয়ে কথা বলি, সেটা হবে ইররেলেভেন্ট বা পুরোপুরি অপ্রাসঙ্গিক। হ্যাঁ, এই পার্থক্যটা জানা থাকলে মিটিংয়ে অনেক সময় বাঁচানো যেত। একদম সত্যি। সবশেষে এমন দুটো শব্দ নিয়ে কথা বলি যেগুলো দেখতে খুব নিরীহ হলেও সাংঘাতিক বিভ্রান্তি তৈরি করতে পারে, স্পিশাস আর প্ল্যাটিটিউড। দুটোই কথার মারপ্যাচ। স্পিশাস যুক্তি হলো এমন যুক্তি যা শুনতে খুব ভালো লাগে, খুব যৌক্তিক মনে হয়, কিন্তু আসলে তা ভুল বা ভিত্তিহীন। তার মানে এটা প্রতারণার উদ্দেশ্যে তৈরি। ঠিক। বিজ্ঞাপনের ভাষা প্রায় স্পিশাস যুক্তিতে ভরা থাকে। যেমন, এই ক্রিমে আছে বায়ো অ্যাক্টিভ এনজাইম যা আপনার ত্বককে তরুণ রাখে। শুনতে খুব বৈজ্ঞানিক মনে হলেও এর কোনো বাস্তব ভিত্তি হয়তো নেই। তাহলে স্পিশাস মানে এটা শুধু মিথ্যে নয়, বরং এটা দেখতে বা শুনতে সত্যি মনে হয়। এটা তো বেশ জটিল, কারণ এটা প্রতারণা করার জন্যই ডিজাইন করা হয়েছে। ঠিক তাই। এর উদ্দেশ্যই হলো আপনাকে বিভ্রান্ত করা। অন্যদিকে প্ল্যাটিটিউড হলো একটা গতানুগতিক বা মামুলি উক্তি যা জ্ঞানের কথা হিসেবে পরিবেশন করা হয়। যেমন সবুর এগোয়া ফলে একদম, বা চেষ্টায় সাফল্যের চাবিকাঠি। এই কথাগুলো মিথ্যা নয়, কিন্তু এগুলো এতবার ব্যবহার হয়েছে যে এদের আর কোনো গভীরতা অবশিষ্ট নেই। এগুলো কোনো নতুন উপলব্ধি দেয় না। তাহলে স্পিশিয়াস হলো যা দেখতে সত্য কিন্তু আসলে মিথ্যা, আর প্ল্যাটিটিউডস হলো যা সত্য কিন্তু গভীরতাহীন। চমৎকার। ঠিক। তাহলে এই পুরো আলোচনার মানে কি দাঁড়ালো? আমার কাছে যেটা সবচেয়ে বড় উপলব্ধি সেটা হলো শব্দভাণ্ডার বাড়ানো মানে একটা তালিকা মুখস্থ করা নয়। না, একেবারেই নয়। এটা আসলে আমাদের চিন্তার জগৎকে আরও স্পষ্ট করে তোলার একটা প্রক্রিয়া। একটা শব্দকে তার সমগোত্রীয় অন্য শব্দের পাশে না রাখলে তার আসল শক্তি বা দুর্বলতাটা বোঝা যায় না। একদম। এই সূক্ষ্ম পার্থক্যগুলো ধরতে পারাই সাধারণ স্তর থেকে উন্নত স্তরে যাওয়ার চাবিকাঠি। এটা শুধু পরীক্ষার জন্য নয়, জীবনের সব ক্ষেত্রে কাজে দেয়। যখন আমরা ভাষার এই ছোট ছোট পার্থক্যগুলো নিয়ে ভাবি, তখন আমরা আসলে বিশ্বকে আরও পরিষ্কারভাবে দেখার চেষ্টা করি।
আমাদের চিন্তার রেজলিউশন বাড়ে, যেমনটা আমি শুরুতে বলেছিলাম। আজকের আলোচনা শেষে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে। আমরা দেখলাম কিছু শব্দের উৎস আইন, কিছু এসেছে বিজ্ঞান থেকে, আবার কিছু সাহিত্য থেকে। যেমন ধরুন, ইনার্টের মতো একটা বৈজ্ঞানিক শব্দের মধ্যে যে কাঠিন্য বা বস্তুনিষ্ঠতা আছে, কুইক্সটিকের মতো সাহিত্যিক শব্দের মধ্যে কি সেই একই ওজন আছে? ইন্টারেস্টিং প্রশ্ন। মানে একটা শব্দ তার উৎস ক্ষেত্রের ডিএনএ কি আজও বয়ে বেড়ায়? আর সেটা কি আমাদের মনে তার প্রভাবকে বদলে দেয়? ব্যাপারটা ভাবার মতো।